পাহাড় ভাই জানেন, আপনি আমার বিশাল পূর্ণতা, অথচ আমি মানুষটা গোটা এক শূন্যতা। আপনিও কি আমায় ছেড়ে যাবেন? ছাড়তে যদি হয়, তাই তো ধরতে করছি ভয়। আপনি আমার বৃষ্টির দিনে এক কাপ চা, তুমি আমার বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির মাঝে তেল তেলে ইলিশ মাছ ভাজা। মিষ্টি মিষ্টি কথা খেয়ে শেষ মুহূর্তে এসে ঠাট্টায় উড়িয়ে দিল পাহাড় ভাই, আবার নিজেই হা হা করে হেসেও দিল। চিত্রা প্রথমে হতভম্ব হয়ে গেলেও পরক্ষণেই সেও হেসে দিল বাঁধন ছাড়া হাসি। ভেজা রাস্তায় তুমুল বর্ষণে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য বোধ হয় এটা। দুজন মানুষ দুজনের দিক থেকে তুমুল ভেঙে যাওয়া, অথচ দুজনই দুজনের সান্নিধ্যে চরম সুখী। অপ্রাপ্তির মাঝে সবার হাসতে জানে না, সবাই হাসাতে জানে না। যারা জানে তারা প্রত্যেকে এক একজন দারুণ মানুষ। ভেজা শরীরে গরম গরম খিচুড়ি, সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে পেট পুড়ে খেয়ে নিল দুজনেই। চিত্রা মাছ ভাজতে পারে না বলে খুব যত্নে সে কাজটা করে দিলেও বাহার ভাই। ভাবা যায়, একজন অগোছালো মানুষ কোনো একটা মানুষের কাছে এসে নিপাট ভালো মানুষ হয়ে যায়। ভালোবাসা সব পারে, তাই তো ভালোবাসা সুন্দর। খিচুড়ি খেয়ে বেরোতেই চিত্রাকে থামিয়ে দিল পাহাড়। চিত্রা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, বাসায় যাবেন না? অনেকক্ষণ তো হলো। বাহার হাসলো, মিষ্টি কণ্ঠে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বাহার চিত্রাকে ইশারা করলো পিছে তাকাতে। তখনও প্রকৃতিতে বর্ষণ অবস্থানরত। চিত্রা পিছু ফিরেই বৃষ্টির মাঝে ঝাপসা ঝাপসাভাবে মানুষটার মুখ দেখতে অবাক হয়ে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে একবার বাহার ভাইয়ের দিকে তাকিয়ে ছুটে গেল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। নিঃসংকোচে জড়িয়ে ধরল সে মানুষটাকে। চোখের মাঝে তখন তুমুল খুশির অশ্রুরা। শক্ত করে মানুষটাকে জাপটে ধরে ক্রন্দনরত সুরে সে বলল, তোমার মতন কেউ আমাকে ভালোবাসতে পারেনি, ওরা আমায় ভালোবাসেনি। মায়ের বুকের মাঝে যত্নে লেপ্টে থাকা চিত্রার লতার মতন দেহখানি, চোখে অশ্রুদের সমাহার, কণ্ঠে অভিযোগের তুমুল মিছিল। মুনিয়া বেগম হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কে বলেছিল শুনতে পাইনি? আবার বল। কি বলছিস? শুনতে পাইনি, আবার বল। ওরা আমায় ভালোবাসেনি আম্মু, তোমার মতন কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসবে কি করে? সবাই তো আর মা হয় না, সবাই তো আর মা না। চিত্রার মায়ের বুক থেকে মুখ তুলে মায়ের দিকে তাকালো, যেন কত সহস্র বছর পর দেখতে পেল মায়ের মুখখানা। কি ভীষণ মিষ্টি। বাহার তখনও পকেটে হাত গুঁজে দাঁড়িয়ে আছে, মুখে লেপটানো মিষ্টি হাসি। চিত্রা মায়ের দিকে তাকিয়ে আদুরে স্বরে বলল, তুমি কেন চলে গেলে আম্মু? তুমি যাওয়ার সাথে সাথে সুখগুলো তো আমায় ছেড়েছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ হারানো উত্তম। মানুষ হারালে বাস্তবতা বোঝা যায়, তাই গিয়েছিলাম। তোমার বাহার ভাইকে তো রেখে গিয়েছিলাম, যেন তোমায় আগলে রাখে, তুহিন ভাইজান সহ। কিন্তু ভাবিনি তোমার বাস্তবতা এতটা নিষ্ঠুর। বাহার ভাই জানতো তুমি কোথায়? চিত্রার চোখে মুখে তুমুল বিস্ময়। মুনিয়া বেগম মাথা নাড়ালেন, কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ জানতো। আমি প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম, কাউকে বলে যাইনি, কেবল তোমার মাথার ভূত ছাড়ানোর জন্য। কে জানতো সুখও তোমায় ছেড়ে যাবে। শেষের কথাটায় দীর্ঘশ্বাসের ছোঁয়া। চিত্রা বাহার ভাইয়ের দিকে তাকালো, অভিমানিনীর অক্ষিদয়ের ভাষা যেন বুঝল পাহাড় ভাই। তাই তো দু কদম এগিয়ে এলো, চিত্রার সামনাসামনি দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলল, আন্টিকে বুদ্ধিটা দেওয়ার জন্য আমি কোনো রকমের গিল্টি ফিল করছি না। তোমার বিয়ের স্বাদ ছড়ানোর জন্যই এই বুদ্ধি। চিত্রা মুখ ভেঙচি দিল। বাহার হাসতে হাসতে ফিসফিস করে বলল, চিন্তা কিসের মেয়ে?
মনে রেখো, আমি তোমায় আলো দেব সূর্য ডোবার পরেও। চিত্রা তৃপ্তির শ্বাস ফেলল। বাহার তাদের রিকশায় উঠিয়ে পাঠিয়ে দিল গন্তব্যে। রিকশার বিপরীতে হাঁটা ধরল সেও। গুনগুনিয়ে গেয়ে উঠল, ভুলভাল ভালোবাসে কান্নায় কাছে আসে ঘৃণা হয়ে চলে যায় থাকি না, কথা বলি একা একা সে দেশে খেয়েছে একা কেন গাল দাও আবার বুঝি না। আফজাল সওদাগর যখন বাড়ি ফিরলেন, বাড়ির এমন বিধ্বস্ত অবস্থা দেখে সে প্রায় হতভম্ব। ছোটবেলা থেকেই পরিবারকে আগলে রাখার এক অদম্য শখ তার মনে ছিল। ভাই বোনদের সে সুখ খুব ভালোবাসতেন, তাই তাদের আগলিয়ে রাখার নিখুঁত এক চেষ্টা চলতো তার ভেতর। আর তার চেষ্টাকে সবসময় সাহায্য আর সম্মান করেছে তার অর্ধাঙ্গিনী। একমাত্র এই পরিবারটাকে এক রাখার জন্য কত কিছু সে মনের মাঝে দাফন করেছে। আর আজ সেই রোজা সওদাগর কিনা কারো ভেঙে যাওয়ার কারণ। ফ্যাকাশে মুখ নিয়ে আফজাল সওদাগর বসে আছেন তার রুমের আরাম কেদারায়। চোখে মুখে তার ভেসে উঠেছে কালো অতীতের কিছু স্মৃতি। জীবনের উপরে ওঠার জন্য, নিজের স্বার্থের জন্য কম পাপ করেননি। ক্ষমতার কারণে সে ধামাচাপা দিয়েছে কত পাপ। বাহিরের দুনিয়ার সাথে সে কতটা শক্ত, পরিবারের জন্য ঠিক ততটাই কোমল। কিন্তু আজ কি হলো অবশেষে? পাপ তো পাপকেও ছাড়ে না। আফসার সওদাগরের সামনে ঠান্ডা লেবুর শরবত নিয়ে দাঁড়িয়ে আছেন রোজা সওদাগর। মুখে তার কোনো কথা নেই, গম্ভীরতা পুরো মুখ জুড়ে। আফসার সওদাগরের লেবুর শরবতটা নিলেন না, বরং অদ্ভুত কণ্ঠে বললেন, আমার যুবক বয়সের পাপের শাস্তি কি তুমি এখন দিচ্ছ? স্বামীর গম্ভীর কণ্ঠে কাঁপলেন রোজা সওদাগর, কিন্তু কথা বললেন না। ঠায় দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আফজাল সওদাগর অনেক বছর পুরনো প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন এক নিমেষেই। স্ত্রীর হাতের শরবতের গ্লাসটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। ঝনঝন শব্দে ভেঙে টুকরো টুকরো হলো গ্লাসটা। সাথে ভীত হলো রোজা সওদাগরও। মিনিট ব্যবধানে সশব্দে চড় পড়ল তার গালে। সে তাজ্জব, হতভম্ব হয়ে ফ্যালফ্যাল তাকিয়ে রইল স্বামীর পানে। আজ থেকে 23-24 বছর আগে দেওয়া কথাটা ভেঙে ফেলেছে তার স্বামী। তা যেন সে মানতে পারল না। আফজাল সওদাগরের তখন চোখ দিয়ে ঝরছে অগ্নি। সেই আগুনে সে যেন জ্বালিয়ে দিবে তার অর্ধাঙ্গিনীকে। কণ্ঠে তার তুমুল ক্ষোভ। চিৎকার দিয়ে বলে উঠলেন, তোমার সাহস হলো কিভাবে আমার অবর্তমানে আমার পরিবারটাকে এক ছিন্ন বিচ্ছিন্ন করার? ফকিন্নির বাচ্চা! রোজা সওদাগর নিরুত্তর। অনেকদিন পর স্বামীর পুরনো রূপ দেখে প্রায় সে নিশ্চুপ হয়ে গেছে। মানতে কষ্ট হচ্ছে তার যে এটাই তার স্বামী। আফজাল সওদাগরের মুখের ভাষা বিশ্রী থেকে বিশ্রী হলো। ক্রোধ ঝরে পড়ল, সারা শরীর উপচে। টিকতে না পেরে রোজা সওদাগরের চুলের মুঠে টেনে ধরলেন। বাগালে আরও একটা চর বসিয়ে বললেন, ফকিন্নির মেয়ে, হুট করে রাজার আসনে বসলে তো এমনই হবে। তুই আবার আমার ভাইয়ের মেয়ের গায়ে হাত তুলিস? তোর সাহস দেখে আমি অবাক। আপনার সাহস দেখেও আমি অবাক। ভুলে যাচ্ছেন আমার কাছে আপনার ইজ্জত আমানত আছে। এমন কিছু করবেন না যে আমার সবটা মেলে দিতে হয় সবার সামনে। রোজা সওদাগর যে খুব নিবিড় একটা হুমকি দিল তা বুঝতে বাকি রইল না আফজাল সওদাগরের। তার রাগ তখন সীমা পেরিয়ে গেল। অনবরত আঘাত করতে থাকলো তার স্ত্রীকে। তাদের ঘরের এমন হইচই শুনে অবনী বেগম, ওহিদ, চাঁদনি সহ সবাই ছুটে আসে। এমন বিরল ঘটনা ঘটতে দেখে তারা রীতিমতো অবাকে হা হয়ে রইল। লতা বেগম আর অবনী বেগম এসে হাত ছোটানোর চেষ্টা করল, কিন্তু আফজাল সওদাগরের পুরুষ শক্তির কাছে তাদের জড়িটা খুবই স্বল্প। চাঁদনির শরীর তখনও দুর্বল, কণ্ঠে অসুস্থতার ছোঁয়া। তবু সে এই ক্ষীণ কণ্ঠে বলল,
আপু কি করছো? আমাকে ছাড়ো। মেয়ের দুর্বল কণ্ঠ কর্ণদয় পৌঁছাতেই হাতের চাপ ঢিলে করে দিল আফজাল সওদাগর। ছেড়ে দিলেন অর্ধাঙ্গিনীকে। মেয়ের দিকে তাকিয়ে সে স্তব্ধ হয়ে যায়। তাকে নিয়ে সবার মনে যে সম্মানের জায়গা ছিল, আজ সে জায়গায় কেমন যেন হালকা হয়ে গেল। রোজা সওদাগরও তেমন প্রতিক্রিয়া দেখালেন না। সেও চায়নি তার স্বামীর সম্মান কিঞ্চিত কমুক। তাই তো ঘটনার ধামাচাপা দিতে ক্ষীণস্বরে বলল, সবাই বের হও। উনি মাত্র এসেছেন তো তাই মাথা গরম। তোমরা যাও এখন। সাথে সাথে সবাই বেরো হয়ে গেল বিনা প্রতিবাদে। ওহি চাঁদনিকে ধরে নিয়ে গেল। আফজাল সওদাগরও আবারও বসে পড়লেন আরাম কেদারার খানায়। সে তার জীবনে ভাইদের ছেলে মেয়ে বোন ছেলেকে অনেক বেশি ভালোবেসেছে। আর চিত্রাকে বোধ হয় একটু বেশি ভালোবেসেছে। কারণ সে চিত্রার মাঝে তার অতীতের খুব গোপনের মায়া মায়া আদরে সেই কন্যার প্রতিচ্ছবি খুঁজে পায়, যার প্রতি দায়িত্বহীন হয়েছিল বিধায় তার অগোচরে সে কন্যা ঢলে পড়েছিল মৃত্যুর মুখে। সে নিজেকে ক্ষমা করতে পারেনি, না প্রায়শ্চিত্ত করতে পেরেছে সে পাপের। তন্মধ্যেই রোজা সওদাগরের এহেন আচরণ তাকে আরও ভেঙে দিয়েছে। তাই তো সে হারিয়ে ফেলল নিজের এতদিনের ব্যক্তিত্ব, কিংবা বলা যায় খোলস। তপ্ত দুপুরে ঘামে ভিজে একাকার ওহির শরীরখানা। কি মারাত্মক রোদ উঠেছে পহেলা অক্টোবরের আকাশে। বিরক্তির আকাশে হুট করে মুগ্ধতা নিয়ে হাজির হলো নওশাদ। সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্টে মারাত্মক সুন্দর লাগছে লোকটাকে। ওহি তখন নওশাদের এমন রূপ দেখল, সে বেশ অবাক হয়ে তাকিয়ে রইল নওশাদের পানে। ওহিকে দেখেই হাসি খুশি নওশাদ হেলে তুলে চলে এলো ওহির পাশে। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বলল, কি হে মিস, আজ রোদ বোধহয় আপনাকে বেশি উত্ত্যক্ত করেছে। ওহি ওড়না দিয়ে কপালের ঘামটুকু মুছল। বিরক্তির স্বরে বলল, হ্যাঁ, বেশি উত্ত্যক্ত করেছে। আর এখন আপনি নিশ্চিত তার চেয়েও বেশি করবেন। নওশাদ হেসে দিলেন। মাথার পেছনে চুলগুলোতে হাত বুলিয়ে বললেন, তা আপনি মিছে বলেননি। হুট করে আপনার কথা মনে হলো, তাই চলে এলাম উত্ত্যক্ত করতে। আপনি নাকি কাজ করেন, তা সারাদিন মেয়েদের পিছনে ঘোরা ছাড়া তো কোনো কাজ আপনার নেই দেখছি। মেয়ের পেছনে ঘুরে ঠিক, তবে মেয়েদের পিছে না। আর এখন লাঞ্চ ব্রেক চলছে মিস। নিজের ঝাঁঝালো কথার বিপরীতে নওশাদের হাসি খুশি উত্তরে কিঞ্চিত খারাপ লাগলো ওহির। তাই সে আর কিছু না বলেই হাঁটা ধরল। নওশাদও সাথে সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনার জন্য একটা জিনিস এনেছি মিস। ওহি ভ্রু কুঁচকালো। চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করল, কি জিনিস? নওশাদ তার পকেট থেকে তৎক্ষণাৎ কালো গোলাপটা ওহির সামনে ধরল। চোখের মাঝে আনন্দের ঝিলিক খেলিয়ে বলল, কালো গোলাপ, ভালোবাসার বিষাদময় প্রতীক। পছন্দ তো আপনার? ওহি মিনিট দুই ফুলটার দিকে তাকিয়ে রইল। হুট করে তুমুল মাথা ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসার উপক্রম। কেমন যেন শিরা উপশিরায় আন্দোলন চালালো রাগ। নওশাদের হাত থেকে ছিনিয়ে নিল গোলাপটা এবং ভীষণ নিষ্ঠুরভাবে কয়েক টুকরো করে ছুঁড়ে মারল তা দূরে। নওশাদ কেবল ফ্যাল করে দেখল সবটা। সে যেন কোনো ভাষা খুঁজে পেল না। ওহির কাছে এমন একটা আচরণ সে ঠিক আশা করেনি বলা যায়। ওহি তুমুল রাগে চলে গেল কয়েক পা। নওশাদ তখনও ঠায় দাঁড়িয়ে। এই গোলাপটা কেনার জন্য সে অফিস ছুটি নিয়েছে। ফুলের দোকানের কর্মচারীটার সাথে কথা কাটাকাটি করেছে। অথচ যার জন্য এটা কেনা হলো সে কি করলো? ওহি কয়েক পা এগিয়ে আবার থেমে গেল। ফিরে তাকালো নওশাদের থমথমে মুখটার দিকে। খারাপ লাগায় ছেয়ে গেল তার মনের আঙিনা। সে আবার পিছু ফিরল। পিছুটা টেনে নিয়ে গেল তাকে নওশাদ অবধি। ওহি ক্ষীণস্বরে মাথা নত করে বলল,
মন খারাপ করবেন না, আমি আসলে এই ফুল পছন্দ করি না। ফুল দেখলে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়। বলা যায় এটা আমার একটা মানসিক রোগ, যা কেউ জানে না। খুব ছোটবেলার বিদঘুটে ঘটনার প্রভাবে আমার এই মানসিক রোগ, যা মাঝে মাঝে মানুষ খুন করার ইচ্ছে জাগতেও সাহায্য করে। নিবিড় নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশের বেঞ্চিতে বসে আছে ওহি আর নওশাদ। রোদ ঝিমিয়ে বিকেল প্রায়, প্রকৃতিও বেশ চুপচাপ। নওশাদ তাকিয়ে আছে ওহির দিকে, চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি। ভেতরের অনুভূতিরা অধৈর্য উৎকণ্ঠিত, কিন্তু সে ওহিকে সময় দিল, নিজেকেও প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য। ওহি দীর্ঘক্ষণ সময় নিল। কিছু কথা যখন বলা হয় না পরিস্থিতির চাপে, তখন তা যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায়। চাইলেও তখন আর তা খুব সহজে মেলে ধরা যায় না। ওহির অবস্থাও ঠিক তাই। খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আজ তা ধুলো পড়ে ধোঁয়াশা হয়ে গেছে। সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই। প্রায় মিনিট 10 পর ওহি মুখ খুলল। কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভীষিকাময় কথাগুলো বলার জন্য। ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলে সে বলা শুরু করলো। ছোটবেলা থেকেই আমার মা আমার ব্যাপারে ভীষণ উদাসীন ছিল। সেই উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয়। আমার বয়স তখন 7 কিংবা 8 হবে। বাবা মায়ের একদিন তুমুল কথা কাটাকাটি। অবশেষে কথা কাটাকাটির অবসান ঘটল আমাকে গৃহান্তর করার মাধ্যমে। মায়ের জেদের কারণে আমার এত বড় বাড়ি, এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেলে। জীবন বোঝার আগেই যৌনতার লালসার শিকার হব, তা হয়তো কারো জানা ছিল না। হোস্টেলের পর্যবেক্ষণ করত এক মামা ছিল, যে সব বাচ্চাদের আদর করত, আমাদের চকলেট দিত, কোলে নিয়ে ঘুরত। আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম। ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণেই মানুষের সাথে কম মিশতাম। তখন সময়টা শীতকাল, ডিসেম্বর আর জানুয়ারির দিকে। হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে। আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকে বাগানে খেলছিলাম। ফুল আমার প্রিয় ছিল বিধায় সেটা নিয়েই নিজের আপন মনে হাবিজাবি এঁকে খেলায় মত্ত ছিলাম। এর মাঝেই সে লোকটা এলো যে সব বাচ্চাদের আদর করত। তথাকথিত নিয়মে সে আমার মাথায় গালে হাত বুলিয়ে দিল, চকলেট দিল, অথচ আমি নিলাম না। বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত না। মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল। আমি তো খুশিতে আত্মহারা। আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিলেন। আমিও বেশ আনন্দে কোলে উঠে গেলাম। যখন আমি ফুল নিয়ে ব্যস্ত, তখন অনুভব করলাম আ- আ- আমার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে। ব্যথার চোটে চোখে টলমলে অশ্রুদের ওই ভিড় জমে গেল। আমি উফ করে শব্দ করে উঠলাম। মামার দিকে তাকিয়ে বললাম, মামা ব্যথা। মামা বিদঘুটে হেসে বলল, আদর করলে একটু ব্যথা লাগবেই, মামা তো তোমাকে আদর করছি। আমি তবুও কিছুটা মোচড়ামুচড়ি করছিলাম। অস্বস্তিতে ভরে গেছে আমার শরীর। আমার ছোট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোয়। সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে। তারপর বাগানের মালিক আগাকে আসতে দেখে সে আমায় ছেড়ে দিল। তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে গেলাম। দীর্ঘ বক্তব্যের পর থামল ওহি। অদ্ভুতভাবে নওশাদের চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই ওহির চোখে, অথচ তার কণ্ঠনালী কাঁপছিল। ওহি মাথা নিচু করল, ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মুচড়োচ্ছিল। তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে, তা বুঝতে বাকি রইল না নওশাদের। তাই তো সে গলা পরিষ্কার করে বিশদ কণ্ঠে বলল,
আজ না হয় থাক, অতীত না হয় অতীতই থাকুক। ওহি হাসল, তাচ্ছিল্য করে বলল, ঘৃণা হচ্ছে তাই না? আমার উপর হওয়াটাই স্বাভাবিক। ওহির কথার ধরনে হতবিহ্বল নওশাদ তাজ্জব হয়ে বলল, কি বলছেন? আপনার খারাপ লাগছে বিধায় না করেছি। ওহি হাসল, দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন আর খারাপ লাগে না। এত বছর নিজের মাকেও বলতে পারিনি এসব কথা। কেবল আমি আর আমার ওই আল্লাহ জানতো আমি যে কি লুকিয়ে বেঁচেছিলাম। আজ যেহেতু বলা শুরু করেছি, তাহলে বলি কথাটাই যেন কেমন নিবিড় আর্তনাদ ছিল। বিদঘুটে অতীত বের করে মনে হালকা করার একটা হাহাকার ছিল, যা ছুঁতে পারল নওশাদকে। সে ধীর কণ্ঠে বলল, আমি শুনছি, তবে আপনি বলুন। ওই পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো, সেই দিন আমার সাথে ঘটা বিদঘুটে ঘটনাটা কিঞ্চিত নাড়িয়ে দিয়েছিল আমাকে। কই, বাবা চাচা সবাই তো আমাকে আদর করত, কিন্তু কখনো এমন ব্যথা দেওয়া আদর তো করতো না। সন্ধ্যা থেকে যখন সব নিরিবিলি মালি কাকা এলেন আমার ঘরে, আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি। কাকা এসেই আমার পাশে হাঁটু ভেঙে বসলেন। তার চোখে মুখে কি যেন একটা হাবভাব। সে আমাকে কেমন ক্ষীণ কণ্ঠে বলল, তোমার সাথে ফজলু কিছু করেছে? আমি এক ঝটকায় বুঝে ফেললাম কাকা বিকেলে সেই ঘটনার কথা বলছে। আমি ভয় পেয়ে গেলাম। অনবরত ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বললাম, না। মালি কাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তখনই। আমার ছোট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়রা হানা দিল। সেই ঘটনার 3 দিন পরের কাহিনী। আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলের পিছনের বারান্দায় গেলাম, যেটা আমার অভ্যেস ছিল। সেখানেই হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল। আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে। তার দরজাটাও হালকা খোলা ছিল। আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে, কিন্তু দরজা পুরোটা হাত দিয়ে খুলে দিতেই আমি হতভম্ব। ভিতরে দেখা দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। এত অপ্রত্যাশিত কিছু ছিল। আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সে ঘরে। আমি ভয় পেয়ে ছুটে আসতে নিলেই খালা দৌড়ে এসে ধরে ফেললেন আমায়। মামার চোখে তখন উপচে পড়ার লালসা। মামার লালসাকে সায় দিলেন খালাও। সে আমাকে জোর করে ধরে আমার জামার পিছনের চেনটা খুলে দিলেন। একজন মহিলা, যার কন্যার বয়সে হয়তো ছিলাম আমি, সে কিনা মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল। মামার এলোমেলো নোংরা ছোঁয়ায় আমি নেতিয়ে গিয়েছিলাম। তারপর কথা থেমে গেল ওহির। তুমুল কান্নায় ভেঙে পড়ল সে। নওশাদা আবিষ্কার করলো তার হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায়ও বেশি বিট করছে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর। ঘৃণায় ভরে উঠেছে অনুভূতিরা। ছোট্ট একটা মেয়েকেও কিনা ছাড় দেয়নি। সে চাইলেও ওহির কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিতে, কিন্তু সে তা করল না। কারণ ওহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে। নওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আর একটা ভিন্ন ঘৃণার সৃষ্টি করতে পারে। তাই নওশাদ নিজেকে সংযত করল, কাঁদতে দিল ওহিকে। ওহি কাঁদল, পাহাড়ের মতন অটল। ওহির নিমেষেই কোলে জল। কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরালো, সে ভেজা কণ্ঠে বলল, নওশাদ, জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম। আমার সাথে খারাপ ঘটতে গিয়েও ঘটেনি। আমার চিৎকার মালি কাকা ছুটে এসেছিল। হইচই শুনে ছুটে এসেছিল আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম। আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছি। কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই। অতঃপর ম্যামরা আমাকে বলে এসব নাকি খারাপ কথা, মানুষ জানলে আমায় নোংরা ভাব বলবে, তাই যেন কাউকে না বলে। আমিও তাই লুকিয়ে গেলাম সবটা। ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই,
কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে। মিছে অজুহাত দেখিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না আর সেখানে। তারপর থেকে সে ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রোগীতে রূপান্তরিত করলো। কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকায় খেয়ে ফেললো আমার ভেতরটা। এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না। মাঝে মাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণাও জাগতো। এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল। নওশাদ চুপ, নিরুত্তর। ওহির ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া গেল। কিছুক্ষণ দুজনে চুপ থাকার পর উঠে দাঁড়ালো ওহি। ক্ষীণ স্বরে বলল, বুঝলেন তো নওশাদ, মনের মাঝে যেন ঘৃণা আছে। তা নিয়ে আমি আরও একজনকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমি জানি মানুষটা আমার না, আর আমিও তো পবিত্র না। আমার কাছে কারো বিদঘুটে ছোঁয়া আপনার অপবিত্রতা হতে পারে না। আর ভালোবাসার কথা তো আপনিই বললেন। সে মানুষ যেহেতু আপনার না, তবে যে মানুষ আপনাকে ভালোবাসছে তাকে না হয় আগলে নিন। হয়তো পারবো না। আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না। আপনার ভালোর জন্য বলছি, ভুলে যান ভালো লাগাকে। কথা শেষ করেই ওহি পা বাড়ালো নিজ গন্তব্যে। নওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল, কি আশ্চর্য! আপনি আমার ভালো চাইলেন, অথচ আমায় চাইলেন না। কথার মাঝে কি যেন একটা ছিল যা থামিয়ে দিল ওহির পা। পিছু টানতো ওহির জন্য না, তবে আজ কেন থামিয়ে দিল তাকে সে পিছু টান? চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধ্যা নামল প্রকৃতিতে। সোডিয়ামের আলোয় রাস্তাঘাট উজ্জ্বল। চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনল আর হেলতে দুলতে হাঁটা ধরল নিজের বাড়ির পথে। কিছু দূর যেতেই তার চোখ আটকালো পরিচিত মানুষটার দিকে, অথচ মানুষটার এখানে থাকার কথা না। যেই মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে নেবে, মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আঁধার গলিতে ঢুকলো। চিত্রারও কি যেন মনে হলো। সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আঁধার গলিতে প্রবেশ করলো। বেশ কতগুলো নোংরা গলি, ভুতুড়ে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করলো চিত্রা। কেমন অদ্ভুত এক দুনিয়া! চিত্রা হতভম্ব। আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে সভ্য সমাজে অসভ্যের স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে। ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরে যে চলে এসেছে সে, তা বুঝতে আর বাকি রইল না চিত্রার। চিত্রা বেশ অবাক হয়েছে অমন মানুষকে এইরকম একটা জায়গায় আসতে দেখে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর। মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের শিরায় উপশিরায়। তন্মধ্যে কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল, কি সুন্দরী, দাম কত তোর? কিশোরী চিত্রা আরও খানিকটা ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তাতেই ছুট লাগায়। পেছনে থেকে মদ খেয়ে নেশায় বিভোর হওয়া লোকটার দিকে বিদঘুটে হাসির শব্দ ভেসে এলো। চিত্রার চোখ মুখ বন্ধ রেখে যেন ছুটে চলল। কতটা দৌড়িয়েছে তার জানা নেই। তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সামর্থ্য দেহের সাথে ধাক্কা খাওয়ার পর। কি ব্যাপার, দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি? এভাবে চোখ মুখ বন্ধ রেখে কোথায় যাচ্ছ? সামনের পুরুষটির কথায় চোখ মেলে তাকালো চিত্রা। গলা শুকিয়ে কাঠ প্রায়, তবুও বেশ কষ্টে সে উচ্চারণ করল, একটু পানি দেবেন বাহার ভাই? চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলো বাহার। দ্রুত পাশের দোকানটা থেকে পানির বোতল কিনে আনলো। চিত্রা দিকে বাড়িয়ে পটিয়ে দিল সে পানির বোতল। চিত্রা ডানে বামে না দেখেই ঢকঢক করে বেশ খানিকটা পানি পান করলো। অতঃপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বাহার ভ্রু কুঁচকালো, অবাক কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে, হাঁপাচ্ছ কেন?
চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করলো। তারপর বেশ ভাবুক স্বরে বলল, বাহার ভাই, সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন? ধুলো পড়েছে চেহারায়, আর আমরা মরছি আয়না। আসলে আমরা রহস্যের সঠিক রাস্তায় এখনো হাঁটাই ধরিনি। চিত্রার আধো রহস্যমাখা কথা আধা আধাই রইল। সে পুরোটা বিশ্লেষণ করলো না বাহারের কাছে, কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতন ভাবুক হয়ে রইল, যেন রাজ্যের ভাবনায় মত্ত সে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিক্সা নিল পাহাড়। দুজনেই রিক্সায় উঠে বসলো। নিস্তব্ধ রাস্তা, হুড়মুড় করে বাতাস হুড়মুড় করে বাতাস ছুঁয়ে দিয়ে যাচ্ছে আদুরে ভাবে। বাহার চুপ করে রইল, সাথে চুপ রইল চিত্রাও।